অ্যাডমিশনের স্টুডেন্টরা তাদের প্রিপারেশন নেওয়ার সময় যেই সমস্যাগুলো ফেস করে সেগুলোর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে গিয়ে যে আমি কত ঘন্টা পড়বো, কত ঘন্টা পড়া উচিত আমার, এই ব্যাপারটা আইডেন্টিফাই করতে। আমি যখন এই কোয়েশ্চেনটা পাই, আমার অ্যান্সারটা আমি দিই, তো বিভিন্ন জন তোমার বিভিন্ন ভাবে এটার উত্তর দিবে। তবে একটা উত্তর আমার কাছে বেশ ভালো লাগছে, ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ ভাইয়ের উত্তর। ওই অ্যান্সারটা দিয়ে আমারটা আমি শুরু করতেছি। ফাহাদ ভাই এটা বলেন, ছাত্র নং অধ্যয়ন তপ, মানে হইলো যে স্টুডেন্টের কাজ কি, লেখাপড়া করা। তো ছাত্রের তপস্যা হইলো লেখাপড়া করা। ধরো একজন হচ্ছে মুমিন বান্দা, এখন সে যদি তোমার সেটা বলে যে কত ঘন্টা আল্লাহরে ডাকবো, এটার কোন উত্তর আছে? যত বেশি ডাকতে পারো অত বেশি ভালো। হ্যাঁ বুঝলাম, অনেক বেশি ডাকলে অনেক বেশি ভালো। স্টুডেন্টদের কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে ভাইয়া হ্যাঁ আমি বুঝছি যত বেশি পড়বো অত বেশি ভালো, বাট মিনিমাম কত ঘন্টা আমার পড়া উচিত? তবে মিনিমামের অ্যান্সারটা আমরা একটু দেখবো। এখন একটা ব্যাপার মনে রাখতে হবে যে সবার জন্য উত্তরটা আলাদা হবে। কেন উত্তরটা আলাদা এটাই আমরা একটু দেখি। খেয়াল করে একটা ব্যাপার, যে ধরো তুমি একটা স্টুডেন্ট যে কিনা ধরো এইচএসসি তে ভালোভাবে তোমার লেখাপড়া হয় নাই, তুমি খুব একটা ভালো করে লেখাপড়া কমপ্লিট করো নাই আর কি, তোমার লেখাপড়া ভালো করে হয় নাই। কিন্তু আরেকটা স্টুডেন্ট এইচএসসি তে বেশ ভালো করে লেখাপড়া করছে। এতে করে কি হইলো, সে মনে করো যে বাংলা ফার্স্ট পেপারে, বাংলা সেকেন্ড পেপারে সে আগায় থাকলো, অথবা বিজ্ঞানের স্টুডেন্টদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে সে আগায় থাকলো, হচ্ছে কমার্সের আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রেও সেম। তো যারা এইচএসসি তে ভালো করে লেখাপড়া করছে তারা যতটুকু পড়লেই তাদের প্রিপারেশন হয়ে যাবে। তুমি যদি ভালো করে লেখাপড়া না করো তোমার প্রিপারেশন কি হবে? হবে না। কিন্তু তো যে কিনা এইচএসসি তে লেখাপড়া করছে সে যদি ডেইলি 8 ঘন্টা পড়ে, সে যতটুকু ভালো প্রিপারেশন নিতে পারবে, তুমি কিন্তু 8 ঘন্টা পরে ওর সমপরিমাণ প্রিপারেশন নিতে পারবা না। কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি ওর সাথেই ফাইট দিবা, তো ওরে টেক্কা দেয়া লাগবে তোমার। তো তোমার মনে রাখতে হবে যে তোমার পড়া কতটুকু বাকি। প্রথমে তোমার খুঁজে বের করতে হবে তোমার টাইপ কি, তুমি কেমন স্টুডেন্ট, তোমার কি সব পড়া হয়েছে নাকি হয়নি। যদি না হয় তোমার স্ট্র্যাটেজি একরকম, যদি হয়ে থাকে তোমার স্ট্র্যাটেজি একরকম। তো যদি তোমার পড়া হয় নাই, কতটুকু তোমার পড়া বাকি আছে এটা তোমার খুঁজে বের করতে হবে। তো কতটুকু পড়া বাকি এইটার জন্য তোমার প্রথমে লেসন প্ল্যান ঠিক করতে হবে যে কিভাবে কিভাবে তুমি এটা করবা, স্টাডি প্ল্যান থাকতে হবে। এখন ধরো তোমার লেখাপড়া এইচএসসি তে ভালোভাবে হয়েছে, তাইলে কি তোমার ভালো করে পড়তে হবে না? তাইলেও তো তোমার ভালো করে পড়তে হবে, বিকজ ও কিন্তু বেশি পড়া তোমার টেক্কা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো মনে রাখতে হবে যে তুমি ওরে অতিক্রম করতে চাইলেও কিন্তু তোমার পড়া তুমি কমায় দেয়া চলবে না। ও যদি ডেইলি 16 ঘন্টা পড়ে ফেলে এবং যদি তোমারে ধরে ফেলে, তাইলে কিন্তু তোমারে 8-এর জায়গায় 16 ঘন্টা পড়তে হবে যেন তুমি তারে টেক্কা দিতে পারো। এবং এই জন্য এইটারে বলে অ্যাডমিশন ওয়ার। এখন একটা ব্যাপার মনে রাখতে হবে যে প্রচুর স্টুডেন্ট আছে যারা কিনা এইচএসসি তে এসএসসি তে ভালো কইরা পড়ে নাই, তারা কিন্তু অ্যাডমিশনে একটা হিউজ ফাইট দিতে আসবে। আমি নিজে এইচএসসি তে ফাঁকিবাজি করছি এবং আমার এসএসসি তে গোল্ডেন ছিল, তো আমার একটা আলাদা মানে ভাবি হয়ে গেছিল যে আরে আমি তো সব পেরে গেছি। এইচএসসি তে আমি পাইছি 4.50। ওকে, 4.50। তো কত পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে, ওই ভিডিওটাতে আমি তোমাদেরকে শো করতেছিলাম না যে 2-1 মার্কের জন্য কিভাবে স্টুডেন্টদের রেজাল্ট এই 100-200 এর পার্থক্য হয়ে যায়। তো আমার এই 4.5 পাওয়ার কারণে, আমি তো 2017-18 এক্সাম দিছিলাম, তো আমাদের সময়ে জিপিএ তে মার্কস ছিল 80 মার্কস এবং আমার 5 নম্বর কাটা হয়েছিল এই 4.5 পাওয়ার কারণে। 5 নম্বর কাটার পরেও আমি 338তম হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাই বুঝতে পারতেছো, আমার চেয়ে খারাপ রেজাল্ট করে আরো পোলাপান আরো ভালো রেজাল্ট করছে নিশ্চয়ই, ব্যাপারটা এটা। তাইলে বুঝতেছো তো তুমি, 5 নম্বর যদি বেশি পাইতো আমি টপ 50-এর মধ্যে এসে পড়তে পারতাম। এখন বুঝতে হবে তুমি যখন তোমার লেসন প্ল্যান ঠিক করতেছো, তোমার ঠিক করতে হবে তোমার পড়া কতটুকু বাকি এবং কিভাবে পড়লে তুমি রিয়েল ফাইটটা দিতে পারবা। সেইটার জন্য তোমারে দেখতে হবে ইংলিশের সিলেবাসটাকে তুমি হচ্ছে কি আলাদা আলাদা করো। মনে করো এরকম যে ইংলিশের জন্য টপিক গুলা কি কি তোমার, তো ইংলিশের টপিক গুলা তুমি ঠিক করো। এখানে ইংলিশের ধরো টোটাল 55টা টপিক তোমার হাতে আছে। এই 55টা টপিকের মধ্যে কোনগুলা তুমি বেশ ভালোভাবে কমপ্লিট তোমার হয়ে গেছে, মনে করো মোটামুটি 30টা টপিক তোমার হয়ে গেছে। বাকি যে টপিক গুলা আছে লেফট,
সেগুলা। এখন এখানে 30টাও হইতে পারে, এর চেয়ে কম বেশি হইতে পারে। বাকি যেগুলা আছে সেগুলা তোমারে এখন কমপ্লিট করতে হবে। সেইটার জন্য তুমি কতদিন নিবা, এবং এইটার সাথে সাথে যে বাকি যেগুলা তোমার কমপ্লিট মোটামুটি আছে সেগুলা রিভাইজ দিতে থাকবে এভরিডে। ইংলিশের পরে আসো এখানে তোমার সাধারণ জ্ঞানে, এরপরে আসো বাংলায়। এখন একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ভাই, যে এই জায়গাটা সবচেয়ে ক্রুশিয়াল। কেন আমার অ্যাডমিশনের ক্ষেত্রে এটা হয়েছিল যে ইংলিশ এবং বাংলায় আমি বেশ ভালো পড়তাম এগুলা, এবং বেশ সময় দিতাম ইংলিশ এবং বাংলায়, বিকজ অফ আমার কাছে অলওয়েজই হচ্ছে গিয়ে সাহিত্য ভাল লাগতো আর কি। স্কুলে হচ্ছে গিয়ে এটা নিয়ে বেশ এনথিউজিয়াস্ট হয়েছিলাম আমি। তো আমি ভাবতাম এইটা যে বাংলা আর ইংলিশ যেহেতু ভাল লাগে আমার, এগুলো বেশি করে পড়বো আমি। কিন্তু সাধারণ জ্ঞান আমার কাছে বেশ ভয়ঙ্কর লাগতো, পড়তে ভাল লাগতো, মানে ওইটাতেও বেশ ভালো সময় দিছিলাম, পড়তে ভালো লাগতো আমার, কিন্তু সাধারণ জ্ঞানটা খুব একটা সহজ লাগতো না ইংলিশ বাংলার মতো। তো যেহেতু কঠিন লাগতো সাধারণ জ্ঞানে আমার অলওয়েজই মনে হয়তো ভালো মার্কস আসবে না আমার। কিন্তু আলটিমেটলি ওই ইউনিটের এক্সামে আমি 338তম হওয়ার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে গিয়ে এই সাধারণ জ্ঞান। অর্থাৎ আমাদের ওই সময় 50টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হইতো। তো 50টার মধ্যে আমি 50টা অ্যান্সার করছিলাম এবং 49টা আমার হয়েছিল। বুঝতেই পারতেছো যদি সাধারণ জ্ঞান আমার একটা হিউজ ব্যাকআপ না দিত, জীবনেও কিন্তু আমি 338তম হইতে পারতাম না। তোমার লক্ষ্যটা হচ্ছে এইটা যে তুমি সবগুলা সাবজেক্টই ভালো করে পড়বা, সো দ্যাট যেইটাতে তুমি মোটামুটি ভয় পাচ্ছ সেটাতেও যেন তুমি ভালো রেজাল্ট করতে পারো। আমি যেটা করি আমার কোর্সের স্টুডেন্টদের ক্ষেত্রে, আমি যেটা করি যে অলওয়েজ আমি এটা মনে রাখি যে স্টুডেন্টরা কত ঘন্টা পড়বে সেইটা তার আউটপুট দিয়ে আমি হিসাব করি। অর্থাৎ একটা হচ্ছে ইনপুট, ইনপুটটারে জীবনেও হচ্ছে গিয়ে তুমি মেইন হিসাব হিসেবে নিবা না। হিসেবটা কোনোদিন তোমার ইনপুট দিয়ে হবে না, হিসাব হবে আউটপুট দিয়ে। আউটপুট অর্থাৎ আমি মনে রাখি আমার একটা স্টুডেন্ট সে কত ঘন্টা পড়ে আউটপুট আমার কি দিতেছে, অর্থাৎ যখন আমি তার এক্সাম নিতেছি সে কেমন রেজাল্ট করতেছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা, ইনপুটটা যে আসলে ভালো হয় না অলওয়েজ। অর্থাৎ ইনপুটটা কি, মনে করো এইচএসসির যে তোমার রেজাল্ট, এইটা হচ্ছে ইনপুট। অর্থাৎ এইচএসসি তে তোমার রেজাল্ট কি হয়েছে, দেখা যায় এইটা এইচএসসি তে যাদের মোটামুটি খারাপ হয়েছে, ইভেন প্রায় সবাই তো আজকাল এ প্লাস পায়, তো এ প্লাস মনে করো তুমি পেয়ে গেছো, এ প্লাস পাইলেও ধরো তোমার গোল্ডেন আসে নাই, তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা ক্ষোভ জাগে যে হ্যাঁ আমি ভালো করে পড়বো, যেহেতু আমার এইচএসসি খারাপ হয়েছে এখন আমি ভালো করে পড়বো যেন আমার অ্যাডমিশনে যেন ভালো রেজাল্ট হয়। কিন্তু যারা মনে করো গোল্ডেনও পেয়ে গেছে ওদের কিন্তু অলরেডি একটা অতি আত্মবিশ্বাস আছেই। তো এইটারেই তোমার দেখতে হবে যে অতি আত্মবিশ্বাসটা তোমার যেন পেয়ে না বসে, তো ইনপুটে মনোযোগ না দিয়ে এখন তুমি কি আউটপুট দিবা এইটাতে তোমার মনোযোগ দেওয়া লাগবে। অর্থাৎ এই মুহূর্তে তুমি রেজাল্টটা কি বের করে আনতে পারবা, এভরি উইকে এভরি মান্থে তোমার কি উন্নতি হচ্ছে এটা তোমারে দেখতে হবে। এবং তোমারে দেখতে হবে যে তুমি যতক্ষণ লেখাপড়া করতেছো, এই যে আমরা এটা নিয়ে আলোচনা করতে বসছি যে কত ঘন্টা আমি লেখাপড়া করব, যত ঘন্টা পড়তেছো এইটা তোমার জন্য হেল্পফুল হচ্ছে কিনা। যদি এইটা হয় তুমি 8 ঘন্টা পড়তেছো তোমার হচ্ছে না, তখন আমি আমার স্টুডেন্টরা অ্যাডভাইস করি যে ভাই তুমি দেখো একটু বেশি পড়া যায় কিনা। কিন্তু এটা যদি হয় সে 16 ঘন্টা পড়তেছে কিন্তু তার আউটপুট খুব একটা ভালো হচ্ছে না, 16 ঘন্টা পড়তেছে তার রেজাল্ট ভালো হচ্ছে না, সে হতাশ হয়ে যাচ্ছে, তখন আমি হয়তো ওরে বলি পড়া একটু কমাও, হয় তুমি 12 ঘন্টা পড়ো 8 ঘন্টা পড়ো, পড়াটা কমায় আনো কিন্তু রেজাল্টটা তোমার ভালো করতে হবে। এইটাই খালি হয় না, এখন কত ঘন্টা পড়তে হবে এইটাই আসলে সমস্ত সবকিছু দিয়ে দেয় না। তোমার লেখাপড়া সম্পর্কে কনফিডেন্স এইগুলা খুব ইম্পর্টেন্ট, তোমার লেখাপড়ার সম্পর্কে ফোকাস, কতটুকু ফোকাস তোমার লেখাপড়ার মধ্যে আছে এইটাও ভেরি ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টদের মধ্যে এটাই খুঁজে বের করার ট্রাই করি যে স্পেশালি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো, বুঝতেই পারতেছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও কিন্তু আমি অতটা হচ্ছে গিয়ে তোমার লেখাপড়াওয়ালা স্টুডেন্ট না, আমি সারা জীবনে কখনোই লেখাপড়াওয়ালা স্টুডেন্ট ছিলাম না। আমি 338তম হয়েছি, বাট আমি এখন অ্যানথ্রোপলজিতে পড়ি। কেন? বিকজ আমি তো উপরের দিকে সাবজেক্ট পড়তে পারতাম। অ্যানথ্রোপলজি আমি পড়ছি এই কারণে, বিকজ অ্যানথ্রোপলজি পড়লে সারা ওয়ার্ল্ডে আমি ট্রাভেল করতে পারবো, আমার জব হবে এমন যে আমি আদিবাসীদেরকে নিয়ে কাজ করব, ওদের এলাকায় গিয়ে আমি গবেষণা করব, বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দামান দ্বীপপুঞ্জে গিয়ে আমি লেখাপড়া করব। তো আন্দামানের জীবন সম্পর্কে আমরা লেখাপড়া করি এবং আমাদের যখন পিএইচডি করতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে 15 বছর 20 বছর থেকে থেকে আমাদের গবেষণা করতে হয়। কত ইন্টারেস্টিং লাইফ। তো আমি এই ট্রাভেল করব এইটা ভেবে কিন্তু আমি ভালো সাবজেক্ট বাদ দিয়ে আমার অ্যানথ্রোপলজি নিয়ে আমি পড়তেছি। আমি ভেরি হ্যাপি, আমি খুবই হ্যাপি যে আমি
অ্যানথ্রোপোলজির মতো একটা সঠিক সিদ্ধান্ত আমার লাইফে নেওয়ার কারণে আমার জীবনটা হেক্টিক না এখন। কিন্তু এক একজনের ইচ্ছা এক এক রকম হইতে পারে, লক্ষ্য এক এক রকম হইতে পারে। তুমি হয়তো আইন নিয়ে পড়তে চাইতে পারো, তুমি হয়তো অর্থনীতি নিয়ে পড়তে চাইতে পারো, তুমি হয়তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চাইতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তুমি কেমন স্টুডেন্ট এটা তোমার দেখতে হবে। আমি স্টুডেন্টটা ছিলামই ওই রকম ফাঁকিবাজ একটা স্টুডেন্ট, কিন্তু আমার অ্যাডমিশনের সময় মনে হয়েছে আমি ফাঁকিবাজ, কিন্তু আমাকে সেই সকল স্টুডেন্টের সাথে ফাইট দিতে হবে যারা প্রচন্ড লেখাপড়া করতেছে, যারা 6 ঘন্টায় যা পড়তে পারে আমি 12 ঘন্টা পড়লেও হয়তো আমার মাথায় ওটা ঢুকবে না। আমি ওইটা মাথায় রেখে পড়ছি যে আমাকে ওই স্টুডেন্ট গুলার অতিক্রম করতে হবে। এবং যেই স্টুডেন্টরা কিনা মোটামুটি মানের স্টুডেন্ট, অনেক স্টুডেন্টই তো এভরি ইয়ারে পাই, এক একজন এক এক রকমের হয়। যখন দেখি কিছু একটা স্টুডেন্টের প্রচন্ড আগ্রহ আছে কিন্তু পড়ার মানে মাথায় রাখতে পারে না, খুব একটা কিছু মাথায় থাকে না, তার লেখাপড়ার অভ্যাস নাই ওই রকম করে, কিছু স্টুডেন্ট আছে দেখবো যে বই দেখলেই মনে হয়, যেমন মনে করে আজাদ অথবা অকিব। ওই অকিব যখন 26 হয়েছে আমি অবাক হই নাই, আসলে আমার কাছে মনে হয়েছে এই পোলা তো আসলে যদি 6 হয়ে যাইতো আমি অবাক হইতাম না আসলে, বিকজ কিছু স্টুডেন্ট থাকে দেখলেই বোঝা যায় যে ঢাকা ভার্সিটিতে তো সে টিকবে তো টিকবেই, ভালো রেজাল্ট করে টিকবে। ব্যাপারটা এইটাই যে আগেই বলে দেওয়া যায়। ও যখন নিয়মিত এক্সাম দিতে আমি ওর খাতা দেখায় পোলাপানরে বলতাম এভাবে লিখবা, এন্ড আমি ওর এটা বলতাম যে অকিব মনে রাখবা এইটা, যে যদি এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে পারো তুমি চান্স পাবা তো পাবাই, তুমি ভালো রেজাল্ট করতে পারবা, জাস্ট এক্সাম হলে মাথা ঠান্ডা রাখবা। ওর প্রায় এটা হয়তো যে কিছু এক্সাম ভালো করতো, হুট করে একটা এক্সামে প্রচন্ড খারাপ হয়ে যেত, এমন হইতো। সো মাথা ঠিক রাখতে হবে এক্সাম হলে গিয়ে। তো কিছু স্টুডেন্ট আছে এরকম যে ভালো রেজাল্ট করে, এমন অকিব। কিন্তু ফাহিম আল মুহাইমিনের এক্সাম্পল আমি দেখবা আমার আগের অনেক ভিডিওতে আমি মানে বলছি আর কি, ওরা আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় নাই, চান্স বিউপিতে হয়েছিল চান্স, কিন্তু ও এমন স্টুডেন্ট ছিল না যে ওর বিউপিতে ইভেন হবে চান্স, কিন্তু আলটিমেটলি ও প্রচন্ড লেখাপড়া করছে, প্রায় প্রত্যেকটা এক্সামে একেবারে রেজাল্ট সবচেয়ে খারাপ রেজাল্ট ওর হইতো, কিন্তু প্রত্যেকটা এক্সামে শো আপ করতো, আলটিমেটলি কিন্তু ওর হয়ে গেছে চান্স। তো আমি অলওয়েজ এটা ফলো করি যে খালি কত ঘন্টা পড়বা এইটাই তোমার জন্য মেইন কিছু না, মেইন হচ্ছে গিয়ে তোমার কতটুকু পড়া বাকি। সেই পড়া যদি তুমি এই 3 মাস মনে করো তোমার সময় আছে, 3 মাসে কমপ্লিট করতে চাইলে এভরি মান্থে তোমার কতটুকু পড়া কমপ্লিট করতে হবে, এরপর এভরি উইকে কতটুকু পড়তে হবে, এভরি ডে তে কতটুকু অংশ করে পড়া কমপ্লিট করতে হবে, ওই অংশটা এভরি ডে যে অংশ কমপ্লিট করতে হবে সেইটা কমপ্লিট করতে একদিনে কত ঘন্টা তোমার সময় লাগবে। যদি অতটুকু কমপ্লিট করতে তোমার 2 ঘন্টা লাগে 2 ঘন্টা পড়ো তুমি, যদি 12 ঘন্টা লাগে তাহলে 12 ঘন্টা পড়ো, যদি 16 ঘন্টা লাগে তাহলে 16 ঘন্টা পড়ো। কত ঘন্টা তোমার পড়তে হবে সেটা ঠিক করতে হবে, কিভাবে তোমার পড়াটা হচ্ছে ওই অনুযায়ী আর কি। এবং এইটা তুমি ঠিক করবা কত পাচ্ছ। তুমি যখন নিয়মিত এক্সাম দিবা, তোমার যে শিক্ষক আছে অথবা তুমি একা একা এক্সাম দাও না কেন, তুমি যেভাবে এক্সাম দিতেছো তোমার মনে রাখতে হবে যে তুমি এনাফ নাম্বার উঠাইতে পারতেছো কিনা, এই নাম্বার উঠাইয়া তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে পারবা কিনা। যদি মনে হয় যে না এত কম পাচ্ছে হবে না আমার, তাইলে পড়া বাড়াও, তোমার যেই মেন্টর আছে তোমার যেই শিক্ষক আছে এনার সাথে আলোচনা করো যে কিভাবে তুমি এটা করতে পারবা। এবং আমার স্টুডেন্টদের সাথে আমি অলওয়েজ এটা মেনটেন করি যে লেখাপড়া সারাদিন পড়লেই হবে না, তোমার বুঝতে হবে তোমার কতটুকু পড়তে হবে, এবং তোমার বুঝতে হবে যে কিভাবে তোমার পড়তে হবে। তুমি কিন্তু সকল স্টুডেন্টের মতো না, তুমি একটা ইউনিক মানুষ, এই দুনিয়ার সকল মানুষ ইউনিক, এবং তোমার জন্য ইউনিক স্ট্র্যাটেজি লাগবে। তো তোমার শিক্ষকের কাছে যাও, তারে বলো যে স্যার আমার জন্য, ভাইয়া আমার জন্য আমার স্ট্র্যাটেজি দেন, এবং আমি ট্রাই করি আমার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি দেওয়ার জন্য, সো দ্যাট আমি তার ভেতর থেকে তার সর্বোচ্চটা বের করে আনতে। আর তুমি যদি আমার সাথে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও, এখানে আমরা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সবগুলা সাবজেক্টের একেবারে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিব, আমরা নিয়মিত এক্সাম দিব এবং নিয়মিত স্টুডেন্টদের প্রবলেম গুলো আমরা সলভ করব, প্রবলেম গুলা নিয়ে আমরা কথা বলবো, এবং স্পেশালি আমি ইন্ডিভিজুয়াল প্রবলেম গুলা দেখি এবং কোনো একটা স্টুডেন্টের যেই সমস্যাটা প্রায় সবারই থাকে সেইগুলা নিয়ে আমি নিয়মিত আলোচনা করি সবার সাথে, সো দ্যাট সবার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তুমি যদি আমার সাথে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও তুমি নিতে পারো, তুমি যদি মনে করো যে আমি যে কোনো 2টা সাবজেক্ট পড়বো ভাইয়ার কাছে সেটাও তুমি করতে পারো, তুমি যদি চাও যে কোনো একটা সাবজেক্ট আমি ভাইয়ার কাছে পড়বো সেটাও তুমি করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে আমি অন্য কোথাও কোচিং করতেছি, অন্য কোথাও কোর্স করতেছি, আমি জাস্ট ভাইয়ার সাথে থেকে এক্সাম গুলা দিব এবং আমার যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি সলভ করে নিব, আমার অ্যাডমিশনের সময়ের গাইডলাইনটা আমি ভাইয়ার কাছ থেকে নিব, সেটাও তুমি করতে পারো। কেবলমাত্র তুমি এক্সাম ব্যাচে ভর্তি হলে এবং নিয়মিত এক্সাম দিলা। আর তুমি যদি চাও পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন আমার সাথে নিবা, সবগুলা সাবজেক্টের সবগুলা ক্লাস তুমি আমার সাথে করবা,
তাহলেও তুমি আমার পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হইতে পারো। যেইটা তোমার জন্য মনে হয় তোমার জন্য লাগবে সেটা তুমি করতে পারো। আর ফাইনালি আমি তোমার এটা বলবো, তুমি যেখানেই কোর্স করো না কেন, যেখানেই অ্যাডমিশনের প্রিপারেশন নাও না কেন, মনে রাখতে হবে তুমি মানুষটা ইউনিক, তোমার জন্য একটা ইউনিক প্রিপারেশন লাগবে। তোমার খুঁজে বের করতে হবে তোমার দুর্বলতা কোথায়, তোমার শক্তি কোথায়। তো আশা করি তুমি তোমার শক্তি এবং দুর্বলতা বুঝে ভালো একটা প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে একদিন এই ভিডিওর নিচে কমেন্ট করবা, ভাইয়া আমি এই ভিডিওটা দেখছিলাম এবং আমার চান্স হয়েছে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।